আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুদ্দিন রুবেল আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সকলের বহুল কাঙ্ক্ষিত একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে একটি গার্মেন্টসের শ্রিঙ্কেজ বা ইলংগেশন কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই বিষয় নিয়ে আজকে প্র্যাকটিক্যালি আপনাদের সাথে আলোচনা করব। আজকের এই ভিডিওতে যেভাবে শ্রিঙ্কেজ ক্যালকুলেশন করার ব্যাপারে আমরা আলোচনা করব, সেভাবে শ্রিঙ্কেজ ক্যালকুলেশন করলে আপনি নিট এবং ওভেন উভয় প্রকার গার্মেন্টসেরই শ্রিঙ্কেজ পার্সেন্টেজ বের করতে পারবেন। এর জন্য সূত্রের কোনো পার্থক্য নেই। আপনি নিট এবং ওভেন গার্মেন্টসের ক্ষেত্রে একইভাবে আপনি গার্মেন্টসের শ্রিঙ্কেজ পার্সেন্টেজ বের করতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো যেই ফেব্রিক্স বা যেই গার্মেন্টসের শ্রিঙ্কেজ পার্সেন্টেজ আপনি বের করতে চান, সেই শ্রিঙ্কেজ বা ইলংগেশন পার্সেন্টেজ বের করার পূর্বে সেই আইটেম কি ওয়াশ আইটেম নাকি নন ওয়াশ আইটেম এটি আপনার ধারণা থাকতে হবে। যেমন ধরুন এই ধরনের ওভেন গার্মেন্টস যেগুলো আছে, এই ওভেন গার্মেন্টসের মধ্যে বিশেষ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়াশ থাকে এবং কিছু কিছু নিট আইটেমেও ওয়াশ থাকে। যদি আপনার যে গার্মেন্টসটির মেজারমেন্ট বা যে গার্মেন্টসটির শ্রিঙ্কেজ আপনি বের করতে চান সেটির ফাইনাল প্রোডাক্ট যদি ওয়াশ আইটেম হয়, তাহলে গার্মেন্টসের মেজারমেন্ট করে সেই গার্মেন্টসটিকে ওয়াশে পাঠাতে হবে এবং ওয়াশ থেকে আসার পর সেই গার্মেন্টসটিকে আবার মেজারমেন্ট করতে হবে। আর যদি এরকম নিট ফেব্রিক্স বা ফাইনাল প্রোডাক্টটি নন ওয়াশ আইটেম হয়, সেক্ষেত্রে আপনাকে গার্মেন্টসটিকে প্রথমে মেজারমেন্ট করে সেই গার্মেন্টসটিকে যেহেতু আয়রন করা হবে বা ফিনিশিংয়ে গেলে সেই গার্মেন্টসটির মধ্যে প্রেসিং বা স্টিম প্রয়োগ করা হবে, তাই এই সকল নন ওয়াশ গার্মেন্টসগুলোকে আপনি শ্রিঙ্কেজ করার ক্ষেত্রে স্টিম শ্রিঙ্কেজ বা আয়রন শ্রিঙ্কেজ করবেন। তো চলুন আমরা প্রথমে এই গার্মেন্টসটির মেজারমেন্ট করি। তো প্রথমে আমরা যে মেজারমেন্টটি নিব, ফুল গার্মেন্টসের লেন্থের মেজারমেন্ট বা ফুল লেন্থটি আমরা নিব এবং যে পজিশনের মেজারমেন্টগুলো আমরা নিব সেই পজিশনের মধ্যে আমরা একটি মার্ক করে রাখবো, যাতে করে ওয়াশের পরে বা আফটার ট্রিটমেন্টের পরে আমরা ইন্ডিকেট করতে পারি যে কোন পজিশন থেকে কোন পজিশন আমরা মেজারমেন্ট করেছি। এখানে আমরা মেজারমেন্টটি পাচ্ছি হচ্ছে 34.5 সেন্টিমিটার। তাহলে আমাদের এক নাম্বার মেজারমেন্টটি হচ্ছে লেন্থের মেজারমেন্ট, যেটি কিনা আমরা পেয়েছি 34.5 সেন্টিমিটার। এরপর আমরা যে মেজারমেন্টটি নিব সেটি হচ্ছে ইনসিএম এর মেজারমেন্ট। এই ক্রস পয়েন্ট থেকে ধরে বটমের এই যে এরিয়াটুকু, এই এরিয়াটুকুর মেজারমেন্ট আমরা নিলাম। এখানে আসে হচ্ছে 16.5 সেন্টিমিটার। এখানে আমরা একটা মার্ক করে রাখলাম এবং আমাদের শীটে আমরা লিখলাম 2 নাম্বার লেন্থের মেজারমেন্টটি হচ্ছে 16.5। এরপর আমরা 3 নাম্বার যে মেজারমেন্টটি নিব সেটি হচ্ছে ওয়েস্ট বেল্টের মেজারমেন্ট। ওয়েস্ট বেল্টের এই মাথা থেকে ধরে এই এন্ড পর্যন্ত বা এই মাথা পর্যন্ত যে মেজারমেন্টটি আমরা নিব সেখানে আমরা আগে মার্ক করে নিলাম। এই পয়েন্ট থেকে ধরে এই পর্যন্ত আমাদের মেজারমেন্টে আছে 19.3 সেন্টিমিটার। তাহলে আমরা আমাদের শীটের মধ্যে উইথের মেজারমেন্টের মধ্যে লিখলাম, যেটা আমাদের 3 নাম্বার মেজারমেন্ট, এখানে আছে 19.3 সেন্টিমিটার। এরপর চতুর্থ যে মেজারমেন্টটি আমরা নিব সেটি হচ্ছে এই থাইয়ের মেজারমেন্ট। এখান থেকে ধরে এখান পর্যন্ত। কিছু কিছু সময় বায়ার লেখে থাকে যে ক্রস পয়েন্ট থেকে মেজারমেন্ট নিতে হবে, আবার কিছু কিছু সময় ক্রস পয়েন্ট থেকে 1 cm নিচে মেজারমেন্ট নিতে বলা হয়ে থাকে। তাই বায়ারের রিকোয়ারমেন্ট যেভাবে আছে সেভাবে আমরা এই মেজারমেন্টগুলোকে নিব। তো আমরা এখানে ক্রস পয়েন্ট থেকে বা সিম থেকে 1 cm নিচে আমরা মেজারমেন্টটি নিব। তাই 1 cm নিচে আমি আগে মার্ক করে নিলাম এবং এখান থেকে ধরে সরাসরি এই পর্যন্ত আমরা মেজারমেন্টটি নিব। এখানে মেজারমেন্ট আছে 16.1 সেন্টিমিটার। তাহলে আমরা থাইয়ের মেজারমেন্ট পেলাম হচ্ছে, যেটি আমাদের 4 নাম্বার মেজারমেন্ট, 16.1 সেন্টিমিটার। এরপর সর্বশেষ যে মেজারমেন্টটি আমরা নেব সেটি হচ্ছে বটম হ্যামের মেজারমেন্ট। বটম হ্যামের মেজারমেন্ট হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 11 সেন্টিমিটার। এই 11 সেন্টিমিটারের এরিয়াগুলোকে আমরা খুব সুন্দরভাবে মার্ক করে নিব, কেননা ওয়াশের পরে অনেক সময় এই জায়গাগুলো ঘুরে যায় বা গার্মেন্টসের মধ্যে বা ফেব্রিক্সের মধ্যে যদি টুইস্টিং থাকে, তাই এই পার্টটি পরবর্তীতে টুইস্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই জায়গাটিকে আমরা খুব ভালোভাবে মেজারমেন্ট করে নিব।
আমাদের সর্বশেষ বা 5 নম্বর মেজারমেন্টটি আমরা পেলাম হচ্ছে 11.0 সেন্টিমিটার। এরপর যেহেতু আমি আপনাদেরকে আগেই বললাম যে গার্মেন্টসটি ওয়াশের পরে বা ফাইনাল ট্রিটমেন্টের পরে টুইস্টিং হওয়ার পসিবিলিটিস থাকে, তাই এই গার্মেন্টসের মধ্যে টুইস্টিং বা স্পাইরালিটি কত পার্সেন্ট আছে তা আপনার টেস্ট করার জন্য এই গার্মেন্টসের মধ্যে আপনি দোনো পায়ে বা দোনো লেগের এই কর্নারে টুইস্টিং মার্ক করে দিবেন। পরবর্তী ভিডিওতে আমি গার্মেন্টসের টুইস্টিং কিভাবে ক্যালকুলেশন করে সে বিষয়ে আলোচনা করব। ভিডিওর এখান থেকে আমরা পরবর্তী ভিডিওতে টুইস্টিং পার্সেন্টেজ ক্যালকুলেশন করার ব্যাপারে আপনাদেরকে নিয়ে আলোচনা করব। তাই এই ভিডিওটি শেষ করে পরের ভিডিওটিও দেখার জন্য অপেক্ষা করুন, এবং যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে টাচ করে রাখুন, যাতে করে পরবর্তীতে আমি কোয়ালিটি রিলেটেড যে কোনো ভিডিও দিলে সেই ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো চলুন ভিউয়ার্স, আমরা এই পর্যন্ত মেজারমেন্টগুলো গার্মেন্টসের নিলাম। এখন এই গার্মেন্টসটির সিঙ্কেজ পার্সেন্টেজ কিভাবে বের করতে হবে সেটি আমরা ক্যালকুলেশন করব। তার পূর্বে আমরা জেনে আসি সিঙ্কেজ ক্যালকুলেশন করার জন্য সূত্রটি কি। সিঙ্কেজ বা ইলংগেশন, যেটাকে কিনা বলা হয় ডাইমেনশনাল স্টেবিলিটিস, একটি গার্মেন্টস ওয়াশ বা আয়রনের পরে অথবা ট্রিটমেন্ট করার পরে সেই গার্মেন্টসটি সিঙ্কেজ হতে পারে বা সংকুচিত হতে পারে, এবং সেই গার্মেন্টসটি ছেড়েও দিতে পারে, যেটিকে আমরা বলি ইলংগেশন। যদি গার্মেন্টস ওয়াশের পরে বা ট্রিটমেন্টের পরে সেই গার্মেন্টসটি ছেড়ে দেয় বা মেজারমেন্ট যদি বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো ইলংগেশন। এবং যদি কোনো গার্মেন্টস ফাইনাল ট্রিটমেন্টের পরে সংকুচিত হয় বা কমে যায় বা শর্ট হয়ে যায়, সেই পরিবর্তনটিকে আমরা বলবো শ্রিঙ্কেজ। তো সচরাচর গার্মেন্টসে শ্রিঙ্কেজের সাথেই সবাই পরিচিত হয়ে থাকে বেশি, কিন্তু ইলংগেশন সম্পর্কে আমাদের অনেকেরই নলেজ নেই। তাই এটি আপনারা অবশ্যই বিভিন্ন ইন্টারভিউতে এই প্রশ্নটির সম্মুখীন হতে পারেন যে শ্রিঙ্কেজ এবং ইলংগেশনের মধ্যে পার্থক্য কি, এবং শ্রিঙ্কেজ এবং ইলংগেশন কিভাবে ক্যালকুলেশন করতে হয়। যাই হোক, তো আমরা জানবো ডাইমেনশনাল স্টেবিলিটিসের সূত্রটি কি, যেটিকে আপনারা বলে থাকেন শ্রিঙ্কেজের সূত্র। এটিকে আমরা বলবো ডাইমেনশনাল স্টেবিলিটি। এটি আমি শর্ট ফর্মে আপনাদের জন্য লিখছি। ডাইমেনশনাল, ডি ফর ডাইমেনশনাল, এস ফর স্টেবিলিটি। ডাইমেনশনাল স্টেবিলিটি ইজ ইকুয়াল টু আফটার ওয়াশ মাইনাস বিফোর ওয়াশ ডিভাইডেড বাই বিফোর ওয়াশ ইনটু হচ্ছে 100। তাহলে এবার চলুন, ধরুন এটি একটি নন ওয়াশ আইটেম বা এই গার্মেন্টসের মধ্যে ওয়াশ নেই, কিন্তু এই গার্মেন্টসের মধ্যে স্টিম আছে বা আয়রন আছে। আয়রন প্রয়োগের পরে এই গার্মেন্টসটির কিছু কিছু এরিয়া সাপোজ ধরুন সিঙ্কেজ হয়েছে, বা কিছু কিছু এরিয়া কমে গিয়েছে, এবং কিছু কিছু এরিয়া বেড়ে গিয়েছে। এরকম একটি আনুমানিক মেজারমেন্ট আপনাদেরকে নিয়ে আমি বসাচ্ছি। সাপোজ ধরুন এই লেন্থে আয়রনের পরে বা স্টিম প্রয়োগের পরে, অথবা যদি ওভেন আইটেম হয় বা ওভেন গার্মেন্টস হয়, সাপোজ ধরুন এরকম একটি প্যান্ট, এই প্যান্টের ক্ষেত্রে আপনি একই রকম ভাবে মেজারমেন্ট নেবেন, কিন্তু মেজারমেন্টের পরে যেহেতু এটি নন ওয়াশ, তাই এটিকে আমরা স্টিম বা আয়রন প্রয়োগ করে পরবর্তীতে মেজারমেন্ট নিব। এবং এই ধরনের ডেনিম আইটেমগুলো বা ওভেন আইটেমগুলো বা নিটেরও যদি কোনো আইটেমে ফাইনাল প্রোডাক্টে ওয়াশ থাকে, তাহলে সেই গার্মেন্টসটিকে আপনি ওয়াশে পাঠাবেন, এবং ওয়াশ থেকে আসার পরে সেই গার্মেন্টসের মেজারমেন্টটি আপনি নেবেন। সেই মেজারমেন্টের মধ্যে যে পার্থক্যটি আছে সেই পার্থক্যটি আপনি বের করার চেষ্টা করবেন। তো সাপোজ ধরুন এই লেন্থে আমরা যে মেজারমেন্টে 34.5 পেয়েছিলাম, আফটার আয়রনের পরে অথবা স্টিম প্রয়োগের পরে এটি একটু কমে সাপোজ ধরুন হয়েছে 34 সেন্টিমিটার, এবং লেন্থে যে মেজারমেন্টটি ছিল সেটি হয়েছে 16.5 ছিল, সেটি হয়েছে 16.2 সেন্টিমিটার। এরপর ওয়েস্টে যে মেজারমেন্টটি আছে সেই মেজারমেন্টটি ছিল আগে 19.3, সেটি এখন কমে হয়েছে 19 সেন্টিমিটার। এরপর থাই যে মেজারমেন্টটি ছিল 16.1 সেন্টিমিটার, সেটি এখন একটুখানি বেড়ে 16.3 সেন্টিমিটার হয়েছে সাপোজ। এরপর বটম হ্যামের যে মেজারমেন্টটি ছিল 11.0, সেটি এখন বেড়ে 11.1 সেন্টিমিটার হয়েছে। এখানে এই দুইটি মেজারমেন্ট ছিল লেন্থের মেজারমেন্ট, এবং এই তিনটি মেজারমেন্ট ছিল উইথের মেজারমেন্ট। তাহলে আমরা এখন দেখব
এই বিফোর ওয়াশ এবং আফটার ওয়াশ অর্থাৎ বিফোর ট্রিটমেন্ট এবং আফটার ট্রিটমেন্টের মেজারমেন্টের মধ্যে পার্থক্যগুলো বা ভ্যারিয়েশনগুলো কি কি। সাপোজ ধরুন এখানে ছিল 34.5, যেটি এখন হয়েছে 34, তার মানে এখানে কমেছে, হবে -0.5 সেন্টিমিটার কমেছে। এটি ছিল 16.5, যেটি কিনা হয়েছে এখন বর্তমানে 16.3 আফটার ট্রিটমেন্টের পরে, তাই এটি 3 মিলিমিটার কমেছে বা 0.3 সেন্টিমিটার কমেছে। এরপর উইথের যে মেজারমেন্টটি আছে এটা ছিল 19.3, এখন কমে হয়েছে 19, তার মানে এটি একই রকম ভাবে 0.3 সেন্টিমিটার বা 3 মিলিমিটার কমেছে। একই রকম ভাবে উইথের এই যে থাইয়ের মেজারমেন্টটি আছে সেটিও আগে ছিল 16.1, এখন হয়েছে 16.3, তার মানে এটি বেড়েছে প্লাস 0.2 cm বা 2 মিলিমিটার বেড়েছে। একই রকম ভাবে এখানে ছিল 11 সেন্টিমিটার, এখন হয়েছে 11.1 সেন্টিমিটার, অর্থাৎ এটিও 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার বেড়েছে। তো এখন আমরা দেখব যে যেহেতু আমরা এই মানটি পেয়ে গিয়েছি আফটার ওয়াশ মাইনাস বিফোর ওয়াশ, এই মানটি যখন আমি পেয়ে গিয়েছি এটিকে আমি বিফোর ওয়াশ দিয়ে ভাগ দিব এবং এর সাথে যেহেতু পার্সেন্টেজ আমি নিব তাই 100 দিয়ে গুণ করব। তো চলুন আমরা ক্যালকুলেশনটা করি। 0.5 ডিভাইডেড বাই 34.5 ইন্টু 100, 1.449 অর্থাৎ 1.45%। এই ডিফারেন্সকে আপনি বিফোর ওয়াশ দিয়ে ভাগ দিবেন এবং তার সাথে 100 গুণ করবেন। এখানে আপনারা অনেকেই এই সূত্রটি লিখতে গিয়ে ভুল করেন, আগে বিফোর ওয়াশ দেন, অর্থাৎ বিফোর ওয়াশ মাইনাস আফটার ওয়াশ ডিভাইডেড বাই বিফোর ওয়াশ, তখন এই সূত্রটি ভুল হবে। আপনাকে অবশ্যই আফটার ওয়াশ মাইনাস বিফোর ওয়াশ ডিভাইডেড বাই বিফোর ওয়াশ ইনটু 100 লিখতে হবে। এই আফটার ওয়াশ আগে দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন আফটার ওয়াশ থেকে বিফোর ওয়াশটাকে বিয়োগ দিবেন তাহলে এই গার্মেন্টসটি ট্রিটমেন্টের পরে বা ওয়াশের পরে কমেছে না বেড়েছে তা আপনি ইজিলি বের করতে পারবেন। যদি এরকম মেজারমেন্ট হয় কমে থাকে মানে সিঙ্কেজ হয়েছে, এবং যদি বেড়ে থাকে অর্থাৎ এরকম যদি মেজারমেন্ট হয় তাহলে সেটি ইলংগেট করেছে। তাহলে আপনি যদি আফটার ওয়াশ থেকে বিফোর ওয়াশ মাইনাস দেন ঠিক তখনই আপনি বুঝতে পারবেন যে ভেরিয়েশনটা কি, এটা কমেছে না বেড়েছে। সাপোজ ধরুন এখানে আমি যেটি করেছি আফটার ওয়াশ 34 মাইনাস হচ্ছে বিফোর ওয়াশ 34.5 সমান সমান এখানে আসলো -0.5, অর্থাৎ -0.5 মানে হচ্ছে আপনার এটি কমেছে। আর আপনি যদি বিফোর ওয়াশটা আগে লেখেন সূত্রের মধ্যে বা বিফোর ওয়াশ থেকে যদি আপনি আফটার ওয়াশ মাইনাস দেন তাহলে এখানে যে মাইনাস মেজারমেন্ট আছে সেটি আসবে না, অর্থাৎ ফেব্রিক্স যে সিঙ্কেজ হয়েছে সেটি আপনি পাবেন না। সাপোজ ধরুন এখানে 34.5 মাইনাস হচ্ছে 34 সমান সমান এখানে একই রকম আসলো 0.5, কিন্তু রেজাল্টটা আসলো প্লাসে, তার মানে এখানে রেজাল্ট শো করছে ইলংগেশন, অর্থাৎ আপনার ফেব্রিক্সটি ওয়াশের পরে বা ট্রিটমেন্টের পরে বেড়েছে। তাহলে এই সূত্র যদি আপনি বিফোর ওয়াশটা আগে দেন আপনার সূত্রটি ভুল হবে, মার্ক কাটা যেতে পারে এবং সঠিক রেজাল্ট আপনি পাবেন না। তো এখানে আমরা যেটা করলাম এই ডিফারেন্সটা বের করলাম সূত্রের এখান থেকে, আফটার ওয়াশ মাইনাস বিফোর ওয়াশ, তার মানে এই আফটার ওয়াশ থেকে বিফোর ওয়াশ মাইনাস দিলে আমরা এখানে মাইনাস মেজারমেন্টটি পেয়েছি। একই রকম ভাবে এখানেও আমরা 19 থেকে 19.3 যখন বিয়োগ দিলাম বিফোর ওয়াশ মেজারমেন্টটি বেশি ছিল তাই মাইনাস রেজাল্ট শো করেছে। একই রকম ভাবে এখানেও যখন আমরা একই সূত্র প্রয়োগ করেছি এই জায়গাটুকু ইলংগেট করেছে বা বেড়েছে। এখন আসুন আমরা সরাসরি পার্সেন্টেজে চলে যাই। এই পার্সেন্টেজ ক্যালকুলেটরে বের করার ক্ষেত্রে আপনি দুইভাবে বের করতে পারবেন। সাপোজ ধরুন এখানে আছে আপনার ডিফারেন্স, এটাকে আপনি বিফোর ওয়াশ দিয়ে ভাগ দিবেন, আফটার ওয়াশ মাইনাস বিফোর ওয়াশ ডিভাইডেড বাই বিফোর ওয়াশ, এইটি আমাদের হচ্ছে এই ডিফারেন্সটি। এখন আমরা উপরের মানটুকু পেলাম প্রত্যেকটার, আমরা এখন এটাকে বিফোর ওয়াশ দিয়ে অর্থাৎ এই রেজাল্ট দিয়ে ভাগ দিব, তার সাথে আমরা 100 গুণ দিব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি বের হয়ে যাবে। সাপোজ ধরুন এখানে আমাদের -0.5 ডিভাইডেড বাই 34.5 ইন্টু 100 অ্যাজ পার থিওরি, সূত্র অনুযায়ী আপনি 100 গুণ দিলেন, তাহলে আমাদের রেজাল্টটি আসলো -1.449 অর্থাৎ 1.45%। তাহলে আমরা এখানে লিখলাম -1.449, দ্যাট মিনস 45%। একই রকম ভাবে আমি পরের মেজারমেন্টটি নিচ্ছি -0.3 ডিভাইডেড বাই 16.5 ইন্টু 100 অ্যাজ পার থিওরি,
ইজ ইকুয়াল টু 1.81 অর্থাৎ 1.82% মাইনাস 1.82%। এরপর একই রকম ভাবে আমাদের এই মানটি আছে মাইনাস 0.3 ডিভাইডেড বাই 19.3 ইন্টু 100 ইজ ইকুয়াল টু আমাদের এখানে রেজাল্টে দাঁড়ালো হচ্ছে সিঙ্কেজ পার্সেন্টেজ 1.55%। এরপরে আমাদের পরবর্তী উইথের যে মেজারমেন্টটি আছে সেটা হচ্ছে প্লাস 0.2, তার মানে 0.2 ডিভাইডেড বাই 16.1 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 1.342%, অর্থাৎ এটি আমাদের ইলংগেশন হয়েছে 1.24%। একই রকম ভাবে পরেরটি হচ্ছে 0.1 ডিভাইডেড বাই 11 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 0.90%, অর্থাৎ এটিকে আমরা লিখবো 0.91%। তো আমি আপনাদেরকে এই গার্মেন্টসের লেন্থ ওয়াইজ এবং উইথ ওয়াইজ সিঙ্কেজ পার্সেন্টেজ বের করে দেখালাম। তো এইখানে এই সিঙ্কেজটিকে আপনি আরেক রকম ভাবে বের করতে পারেন, সেটি হচ্ছে সাপোজ ধরুন এখানে ডিফারেন্সটি হচ্ছে মাইনাস 0.5 ডিভাইডেড বাই আমাদের বিফোর ওয়াশ অর্থাৎ 14.5 দিয়ে আমরা ইনটু 100 দিয়েছিলাম, ইনটু 100 নিয়ে দিয়ে আপনি সরাসরি পার্সেন্টেজ দিলেও একই রকম রেজাল্ট পাবেন 1.449 অর্থাৎ 1.45%। একই রকম ভাবে আপনি পরেরগুলো ক্যালকুলেশন করতে পারেন, মাইনাস 0.3 ডিভাইডেড বাই বিফোর ওয়াশ 16.5 পার্সেন্টেজ যদি আপনি দেন সরাসরি আপনার সেই রেজাল্টটি বের হয়ে যাবে, যেটি কিনা আমরা এর আগে ইনটু 100 সমান সমান দিতাম, এটি আপনি না দিয়ে সরাসরি পার্সেন্টেজ দিয়ে বের করতে পারেন। এই পরবর্তী ক্যালকুলেশনগুলো আপনারা চেক করে দেখতে পারেন। তো এখানে আমি সিঙ্কেজ সম্পর্কে আপনাদেরকে একটি বেসিক ধারণা দিয়েছি, তা আশা করছি আপনারা এই সিঙ্কেজ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন এবং এই সিঙ্কেজ এর পরবর্তীতে আপনারা ইজিলি ক্যালকুলেশন করতে পারবেন। তো বরাবরের মতো প্রত্যেকটা টেকনিক্যাল সেশনে আমি আপনাদেরকে একটি ওয়ার্ক দিয়ে থাকি, ঠিক এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি ওয়ার্ক দিব। সেটা হচ্ছে সাপোজ এটি একটি গার্মেন্টস, এই গার্মেন্টসের মধ্যে লেন্থ ওয়াইজ মেজারমেন্ট এখান থেকে এই পর্যন্ত বিফোর ট্রিটমেন্টে সাপোজ ধরুন মেজারমেন্ট আপনি পেয়েছেন 40 সেন্টিমিটার, যেটি কিনা আফটার ওয়াশ বা আফটার আয়রনে আপনি সেটি পেয়েছেন হচ্ছে 38 সেন্টিমিটার। ঠিক একই রকম ভাবে উইথ ওয়াইজ এখান থেকে এই পর্যন্ত আপনার মেজারমেন্ট ছিল হচ্ছে 30 সেন্টিমিটার, যেটি কিনা আফটার ট্রিটমেন্ট বা আফটার ওয়াশে আপনি পেয়েছেন হচ্ছে 28 সেন্টিমিটার। তো যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই এই গার্মেন্টসটির লেন্থ ওয়াইজ এবং উইথ ওয়াইজ সিঙ্কেজ পার্সেন্টেজ কত সেটি এই যে সূত্রটি আছে এই সূত্রটি প্রয়োগের মাধ্যমে আপনারা বের করে অবশ্যই কমেন্টস বক্সের মাধ্যমে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আজকের এই টেকনিক্যাল সেশনটি আপনি কতটুকু বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওতে আলোচ্য বিষয়গুলোর মধ্য থেকে যদি কোনো বিষয় আপনি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, আবারও আপনাদের সাথে খুব দ্রুতই দেখা হয়ে যাবে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের কোয়ালিটি রিলেটেড আরও গুরুত্বপূর্ণ নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।